রাত তখন ৮টা। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে ব্যস্ত তুষার। একই ব্যস্ততা নিবিড়ের মাঝেও অনেক কষ্টে নিবিড়কে সাথে যাওয়ার জন্য রাজি করিয়েছে তুষার। সাকিব যাবে না, অথচ সে সবসময় বলতো তিশার বিয়েতে তুষার ও সে মিলেই সবকিছু করবে। আজ হুট করে কেন এই ছেলে বেঁকে বসলো, সেটাই তুষার বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। হঠাৎ করেই বাড়িতে যাওয়ার ঘোর আপত্তি সাকিবের। তুষার বুঝলো জোর করে লাভ নেই, বাধ্য হয়ে হাল ছেড়ে দেয় সে। অন্যরাও যাচ্ছে না, কারণ এখনো বিয়েটাই অনিশ্চিত। দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে, না হলে না। ব্যাগ গুছিয়ে নেয় তুষার। রাজ হালকা ইশারা করতেই ফরিদানটি একপাশে ডেকে নেয় তাকে। পাত্রপক্ষ দেখতে আসা ও বিয়ে সম্পর্কে কিছু পরামর্শ দেয় ফরিদানটি। এর মাঝেই তুষারের মানিব্যাগটা হাতে নিয়ে বেশ কিছু টাকা গুছিয়ে দেয় রাজ। অতঃপর রেখে দিল আগের জায়গাতে, কারণ তুষার একটু ফাজিল টাইপের হলেও এই মুহূর্তে এমনি হাতে টাকা দিলে নিতে চাইতো না সে, তাই এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। তাছাড়া এই কাজে কখন কোথায় টাকার প্রয়োজন হয় তার কোনো ঠিক নেই। টিকিট হাতে নিয়ে ব্যাগ কাঁধে কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে রইল তুষার ও নিবিড়। রাত তখন 9টা 50। গাড়ি ছাড়তে এখনো 5 মিনিট বাকি। যাত্রীরা উঠতে শুরু করছে একে একে। সিগারেটে পরপর টান দিয়েও শেষ করতে পারছে না নিবিড়। ইদানিং ডিপ্রেশনে ডুবে সিগারেট খাওয়া ধরছে সে, তবে খুব একটা বেশি না, দিনে 2টা অথবা 3টা, তাও লুকিয়ে বা সবার আড়ালে। গাড়ি ছাড়ার সময় হতেই স্মোকিং শেষ করার জন্য তাড়া দেয় তুষার। নিবিড় বাধ্য হয়েই ফেলে দিল সিগারেটের অবশিষ্ট অংশটুকু। পকেট থেকে 2টো সেন্টার ফুড ছিঁড়ে মুখে ঢুকিয়ে নিল সে। অতঃপর চিবোতে চিবোতে গাড়িতে উঠে পড়ে দুজন। সৌভাগ্যবশত মাঝখানে সিট পেয়েছিল, খুব একটা ঝাঁকি খাওয়ার টেনশন নেই। ভাবতেই নিশ্চিন্তে সিটে শরীরের ভার ছেড়ে দিল দুজন। হয়তো মহিপাল পৌঁছাতে পৌঁছাতে ভোর রাত হয়ে যাবে। ডিনার শেষে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুশান, গায়ে একটা পাতলা টি-শার্ট। আগামীকালে ফিরে যেতে হবে তাকে। এমনিতেও জটিল হয়ে উঠেছে সবকিছু। বিদ্যুতের হঠাৎ নিস্তব্ধতা মোটেও ভালো লক্ষণ নয়। রুশানকে কয়েকবার মারতে চেয়েও এখন তার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিদ্যুৎ, এমনকি রাইসাকেও ছাড়েনি সে। তাহলে হঠাৎ এমন নীরব হয়ে যাওয়ার কারণ কি? এর পেছনে বিদ্যুতের কোনো উদ্দেশ্য নেই তো, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? আকাশকে সন্দেহ হলেও প্রমাণ ছাড়া কিছুই করতে পারছে না সে। নিলয় বলেছিল নিজেদের মাঝে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, অথচ তারও কোনো হদিশ মিলছে না। গ্রিলে হাত রেখে দুশ্চিন্তায় একটা তপ্ত শ্বাস ছাড়ে রুশান। আচমকাই হৃদয় কাঁপিয়ে দেওয়া স্পর্শে পুরো শরীর শীতল হয়ে উঠে তার। রাইসা এসেছে, তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে তীব্র অনুভূতি নিয়ে, খুব যত্নে। রুশানের পিঠে মাথা রেখে চোখ বুজে নিল সে। নীরবতায় কিছু সময় অতিবাহিত হলো। রুশানকে নিশ্চুপ দেখে তার মনের অবস্থা খানিকটা বুঝতে পারে রাইসা। পেছন থেকে সরে সামনে এসে দাঁড়ায় সে। হালকা স্পর্শে রুশানের বুকে হাত রেখে বলে, মন খারাপ? আমি কি অবুঝ? চলে যাচ্ছেন দেখে মন খারাপ, তাই না? রাইসার নীরব প্রশ্নে একটা শ্বাস ছাড়ে রুশান। অতঃপর বলে, হয়তোবা, তবে এই দূরত্ব হয়তো দীর্ঘ হতে পারে। খানিকটা মন খারাপ হলো রাইসার, তবুও প্রকাশ করেনি তা। স্বাভাবিক ভাব ধরে রেখে বলে, আমি অপেক্ষার প্রহর গুনব, যদি আর ফেরা না হয়। এতটুকু বলতেই হাতের আলতো স্পর্শে রুশানের মুখ চেপে ধরে রাইসা। চোখের দিকে চেয়ে বলে, আল্লাহ না করুক, এমনটা কখনো হবে না ইনশাল্লাহ। আরো অনেক কঠিন সময় হয়েছিল, মনে আছে? একবার আমার এক্সামের সময় আপনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তারপর আমি এক্সাম হল থেকে বেরিয়ে ছুটে গিয়েছিলাম। ফলস্বরূপ আমার জিপিএ কমে গিয়েছিল। ক্লাস মিস হলেও আমার কোনো দুঃখ ছিল না, কারণ আপনাকে ফিরে পেয়েছিলাম। এরপরও অনেক বিপদ এসেছিল, আমরা পার করেছি, হয়তো সামনেও আসবে। আমরা একসাথেই সেগুলোও কাটিয়ে তুলব। সবশেষে আমরা একসাথে বাঁচবো। বলেই রুশানের গালে আলতো করে হাত ছোঁয়ায় রাইসা। মায়াবী দৃষ্টি চেয়ে আছে রুশানের চোখের দিকে। তাকিয়ে রইল রুশানও। এক অন্যরকম ভালো লাগায় গালে রাখা রাইসার হাতটায় ধরে গভীরভাবে চুমু এঁকে দিল তাতে। রাইসার চেহারায় সুখের ছাপ ফুটে ওঠে, যেন স্বামীর ভালোবাসাতেই তার সর্বসুখ, যা বুঝতে পারে রুশান। মাঝে মাঝে ইচ্ছা করে এক সমুদ্র ভালোবাসায় মেয়েটাকে ভাসিয়ে দিতে সেই উত্তাল সমুদ্রে। রাত তখন 11টা। খাওয়া দাওয়া শেষে মায়ের পাশে এসে বসলো আকাশ। আরোহী ও অবনী ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়ালো নিজেদের রুমে। টেবিলে থাকা প্লেট বাটিগুলো গোছাগাছ করছে একজন। শুভ পাশে থেকে দেখিয়ে দিচ্ছে তাকে, ভালোভাবে পরিষ্কার করতে বলছে। এই দিকটায় পানি পড়ে আছে, এটা মুছে নাও, এমন নানান নির্দেশনা। সেদিকে এক পলক চেয়ে দৃষ্টি সরায় আকাশ। তার এখন অন্য বিষয়ে মন পড়ে আছে। চা নিয়ে কথা বলতেই মূলত মায়ের পাশে বসা। বিষয়টা আরোহীকে নিয়েই। আকাশের দিকে তাকায় তার মা, খানিকটা কৌতূহল নিয়ে বলে, কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবি, এখন বল। খানিকটা সময় নিল আকাশ, অতঃপর সোজাসাপটা ভাবেই বলে, মা, আমি বিয়ের ব্যাপারে ভাবছি ঈদের পর আরোহীর এক্সাম শেষ হলেই বিয়ের আয়োজন শুরু করব। যেহেতু আরোহীও এই বাড়ির মেয়ে, যেহেতু কোনো সাধারণভাবে বিয়েটা হবে না, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া সকলের উচিত। আকাশের মুখে আচমকাই এমন কথা শুনে সেদিকে ফিরে তাকায় শুভ। অবাক না হলেও ভ্রু কুঁচকায় খানিকটা।
মায়ের দিকে চেয়ে আকাশ ফের বলে, আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবা আরাফকে নিয়ে বাড়িতে ফিরলে তার সাথেও কথা বলবে এই ব্যাপারে। এখন তোমার বলার কারণটা হলো, আমি চাই তুমি একটু একটু করে কৌশলে আরোহীকে বোঝাবে যেন সবকিছুর জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকে। হাতে গ্লাস ও জগ নিয়ে কাজের ভঙ্গিতে ধীর পায়ে নাড়াচাড়া করছে শুভ। কিছু না শোনার ভান করে থাকলেও তার মনোযোগ আকাশের কথার দিকেই। তাদের মাঝে আলোচনার পরিসমাপ্তি ঘটতেই আকাশের দিকে চেয়ে শুভ নিজের মাঝে নিঃশব্দে বিড়বিড় করে বলে, এখন থেকে সামনে যা কিছু হবে তার জন্য উচিত তোমার নিজেকে প্রস্তুত রাখা। সকাল 9টায় ঘুম ভাঙে তুষারের। ক্লান্তি নিয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায় সে। গতকাল মহিপাল নেমে সেখান থেকে বাড়ি অবধি পৌঁছাতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। রাতের বেলায় এমনিতেও গাড়ির সংকট ছিল। বাড়ি ফিরে একবারে সেহরি ও ফজরের নামাজ শেষ করে ঘুম দিয়েছিল দুজন। নিবিড় এখনো ঘুমাচ্ছে। কলপারে গিয়ে মুখ ধুয়ে নিল তুষার। অতঃপর এগিয়ে গেল বাড়ির দক্ষিণ পাশে পুকুরের সিঁড়িটার দিকে। তার পাশে একটা বড় গাছ, যে গাছের ছায়া ছড়িয়ে আছে পুরো সিঁড়ি জুড়ে। সেখানেই পুকুরের দিকে চেয়ে আনমনে বসে আছে তিশা। হালকা চিকন করে শরীর, ফর্সা স্কিনে, খুব বেশি মিষ্টি চেহারা তার। গতকাল তো পাশের বাড়ির এক ভাবি তার চেহারাকে চিনির সাথে তুলনা দিয়ে বলেছিল, বড় হয়ে চেহারাটা একদম চিনির মতো কিচকিচি মিষ্টি হয়ে গেছে। তাই তো কোনো গ্রামের ছেলে না, একদম ঢাকা থেকে রাজকুমার আসছে তার রাজ্যের রাজকুমারীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। খানিকটা দূরে দাঁড়িয়ে বিষণ্ণতার ঘেরা তিশার দিকে তাকায় তুষার। তার একমাত্র ছোট বোন। একটা আকাশি রঙের 3 পিসের সাথে হালকা রঙের ওড়না, ম্যাচিং করা পায়জামার সাথে পায়ে একজোড়া স্যান্ডেল। গ্রামীণ মেয়েরা যেভাবে নিজেদের গুছিয়ে রাখে। ভাইয়ের আগমনে উদাসীনতা কাটে তিশার। উঠে দাঁড়িয়ে জায়গা করে দেয় ভাইকে বসার জন্য। বসে তুষার। তিশাকেও পাশে বসতে বলে সে। পাশে বসে তিশা। তার মনের বিষণ্ণতা বুঝতে সময় লাগেনি তুষারের। বিয়ের এই সময়ে সব মেয়েই এমন দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় পার করে। তাদের জীবনসঙ্গী কেমন হবে, নতুন জীবন কতটা সুখের হবে, এমন নানান দুশ্চিন্তা। তিশার মাঝেও তার ব্যতিক্রম নয়। বোনকে বোঝায় তুষার। হালকা মলিন হাসিতে সব বুঝে নেওয়ার মতো মাথা নাড়ে তিশা। খানিকটা সন্দেহ হতেই ভ্রু কুচকায় তুষার। কৌতূহল নিয়ে বলে, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? কই না তো ভাইয়া। তিশার অস্বীকারের মাঝেও কেমন স্বীকারোক্তি মিশে আছে। তুষার পুনরায় প্রশ্ন করে, এই বিয়েতে তোর মত আছে নাকি অমতই সব হচ্ছে? নিশ্চুপ রইল তিশা। তুষার বোনকে অভয় দিয়ে পুনরায় বলে, এমন কিছু হলে ভাইয়াকে বলতে পারিস, প্রয়োজনে আমি সব। না ভাইয়া, এমন কিছুই না, বাদ দাও। বলেই তুষারকে থামিয়ে দেয় তিশা। দুচোখ বুঝে একটা ভারী নিঃশ্বাস ছাড়ে সে। অতঃপর ভাইয়ের থেকে বিদায় নিয়ে হালকা মলিন হেসে চলে গেল ঘরের দিকে। নিবিড়ের সাথে মিলে বাজার সদাই সম্পূর্ণ করে তুষার। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। বাড়ি জুড়ে হুলস্থল অবস্থা। প্রতিবেশী ভাবি ও মেয়েগুলো পড়ে আছে তিশাকে নিয়ে। তুষারের মাকে হেল্প করছে ও মিলেমিশে কাজ করছে, যেন তাদের নিজের মেয়েরই বিয়ে হচ্ছে। গ্রামীণ পরিবেশ এমনই হয়ে থাকে। কঠিন পরিস্থিতিতে অপরিচিত মানুষও এসে পাশে দাঁড়ায় হেল্প করার জন্য। পাত্রপক্ষ আসে সন্ধ্যার পর। একজন দৌড়ে এসে খবর দিল পাত্রপক্ষ এসে গেছে। অস্থিরতা ছড়িয়ে যায় সবার মাঝে। কয়েকজন পাত্রকে লুকিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তারা 5-6 জন এসেছে মাত্র। পৌঁছাতে দেরি হয়, ইফতার পথেই করেছে তারা। এখন চা নাস্তার সাথে পাত্রীকে দেখার পর্ব চলছে। মাথা নিচু করে বসে আছে তিশা, বুকে তীব্র চাপা কষ্ট লালন করে, যা বোঝার সাধ্য হয়তো কারোরই নেই। তবুও তুষারের চোখে ধরা পড়ল তা। বিষয়টা অন্যরকম ঠেকলো তার কাছে। তবু এটা বিয়ের দুশ্চিন্তা ও পরিবার থেকে আলাদা হওয়ার কষ্ট ভেবে তেমন একটা মাথা ঘাওয়ায়নি তা নিয়ে। তিশাকে দেখেই পছন্দ হয় তাদের, যদিও এটা সবাই জানতো। তিশাকে অপছন্দ করার মতো কোনো কারণ নেই। পুরোটা সময় আহনাফ আর চোখে বেশ কয়েকবার দেখেছিল তিশাকে। বাবা ও চাচা সাজিয়ানা সবাইকে ইশারা দিল বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে। সম্বন্ধটা মূলত তুষারের বাবার এক বন্ধুর মাধ্যমেই হয়েছিল। তিনি এখন পরিবার নিয়ে ঢাকা থাকেন। তিনিও বর্তমানে এখানে উপস্থিত। কথাবার্তা শেষে বিয়ের প্রস্তুতির জন্য কিছুটা সময় নিল দুপক্ষ। মাকে আড়ালে নিয়ে যায় তুষার। খানিকটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, মা, যা জিজ্ঞেস করছি তার সরাসরি উত্তর দিবে। তোমরা আমার থেকে কি লুকাচ্ছ? তুষারের মা খানিকটা বিব্রত বোধ করে বলে, কই কি লুকাবো? দেখো মা, আমি অবুঝ না। সবকিছু কেমন যেন মনে হচ্ছে। আর তিশাকেও দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। জিজ্ঞেস করলেও কিছু বলছে না। হচ্ছেটা কি সব? তুষারের দিকে তাকায় তার মা। ছেলের জেদের কাছে হার মানল সে। খানিকটা অপরাধী দৃষ্টিতে চেয়ে বলে, তিশা এই বিয়েতে রাজি ছিল না। তার কারণ, সে কি এখন বিয়ে করতে চায় না? এমনটা না, একটা ছেলের সাথে তিশার সম্পর্ক ছিল। এটা তোর বাবা জানার পর অনেক বকাঝকা করে তাকে, এক প্রকার মারতেও চেয়েছিল। সোজাসাপটা ভাবে বলে দিয়েছে সে ছেলেটাকে বেছে নিলে পরিবার ছেড়ে দিতে হবে। বিস্মিত হয় তুষার। সে জানে বাবা কেমন, তাই হয়তো তিশা নিজের সব কষ্ট চাপা রেখেছিল। তুষার বারবার জানতে চাওয়ার পরও কিছু বলেনি। একটা তপ্ত শ্বাস ছাড়ে তুষার। সবকিছুর সমাপ্তি ঘটানোর দৃঢ় সংকল্প নিয়ে পা বাড়াতেই হাত চেপে ধরে তার মা। করুণ দৃষ্টিতে চেয়ে বলে, এমন কিছু করিস না বাবা, আমাদেরকে ছোট করিস না। তুই জানিস তোর বাবা যখন সৌদি ছিল তখন সেখানে 2বার হার্ট অ্যাটাক করেছিল। তারপর দেশে ফিরে আসে। ডাক্তার বলেছিল আরেকবার এমন কিছু হলে বেঁচে থাকার আর কোনো চান্স থাকবে না। মা হয়ে তোর কাছে অনুরোধ করছি,
এমন কিছুই করবি না। তিশার ভালো পরিবারের বিয়ে হচ্ছে, দেখবি খুব সুখী হবে আমাদের তিশা। চোখ বুঝে নেয় তুষার, সিদ্ধান্তহীনতায় পড়ে যায় সে। কি করা উচিত তার? মায়ের কথাগুলো কোনোটাই মিথ্যে নয়। ভাবতেই কিছু সময় নিশ্চুপ রইল সে। অতঃপর মায়ের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, ছেলেটাকে? নাম তুহিন, হাই স্কুলের দক্ষিণ পাশে বাড়ি। তুষার খানিকটা ভেবে বলে, গত বছর আমাদের গ্রাম থেকে ইন্টারে তুহিন নামের একটা ছেলেই শুধু গোল্ডেন এ প্লাস পেয়েছিল। সেই ছেলেটা? তুষারের মা হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, ছেলেটা মেধাবী, তবে সমস্যা হলো সে এখনো স্টুডেন্ট। কবে প্রতিষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর সেখানে এত বড় পরিবার তিশার জন্য এগিয়ে এসেছে। তোর বাবা কথাও দিয়ে ফেলেছে, তাই তুহিনের কথা শুনতেও নাড়াচ্ছে। থামে তুষারের মা, বোঝানোর মতো ছেলের দিকে চেয়ে পুনরায় বলে, তিশা সবকিছু মেনে নিয়েছে, তুই আর কোনো ঝামেলা করিস না। তুই বাধা দিবি এটা জেনেও তোর বাবা কড়া আদেশ দিয়েছিল তোকে যেন এ বিষয়ে না জানানো হয়, তাই কেউ জানায়নি, তিশাও বলেনি। এখন সব সম্পূর্ণ হওয়ার পথে। এই সময়ে আমাদের মান সম্মানের কথা ভেবে হলেও নিজেকে শান্ত রাখ, দেখবি একসময় এসব ভুলে তিশাও অনেক সুখী হবে। এসার আগেই বিয়ের কাজ সম্পন্ন হয়, সবার মাঝেই তীব্র হাসির ছাপ। মেয়ে পক্ষ হাসছে, এত বড় পরিবারে তাদের মেয়ে সুখী হবে এই আশায়, আর ছেলে পক্ষ হাসছে বিয়ে সম্পন্ন হওয়ায়। এত কিছুর মাঝে তুষারের দৃষ্টি পড়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, সেই তুহিন ছেলেটা। শুরু থেকেই সবার পেছনে দাঁড়িয়েছিল সে, নীরবে দেখছিল প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাওয়ার দৃশ্যটা। তিশা কবুল বলা অবধি দাঁড়িয়েছিল সেখানে। বিয়ে সম্পূর্ণ হতেই চোখের জল মুছে সেখান থেকে নীরবে প্রস্থান করে সে। একটা অদৃশ্য সত্তা যেন তার কানের কাছে এসে বলছে, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। কেউ নিজের সবটুকু দিয়ে ভালোবেসে সবটুকু দিয়ে চেয়েও প্রিয় মানুষটাকে হারায়, আবার অন্য কেউ না চাইতেও খুব সহজেই সেই মানুষটাকে নিজের করে পেয়ে যায়। তিশার বিয়েটা স্বাভাবিকভাবে সম্পূর্ণ হলেও আড়ালে লুকিয়ে আছে অস্বাভাবিক কিছু। অনাবিল সুখ খুঁজতে গিয়ে মেয়েকে কিভাবে আগুনে ছুঁড়ে ফেলেছে তা নিয়ে পরিবারের কেউই বোধগম্য নয়। রাতের খাবার শেষেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পাত্রপক্ষ। দুই পরিবারের আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় তিশাকে ঈদের পরদিনই উঠিয়ে নিয়ে যাবে। ঈদ অবধি সময়টা বাবা মায়ের সাথেই পার করুক সে, সেই সাথে এই সময়টায় যেন নতুন সংসারের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারে। নিজের রুমে বসে আছে তিশা, নীরব হয়ে তীব্র বিষণ্ণতায়। নীরবে চোখের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিবেশীরাও চলে যাচ্ছে একে একে। যাওয়ার দরজার সামনে এসে দাঁড়ায় দুজন। তিশার সাথে ঘটে যাওয়ার সবকিছু সম্পর্কেই অবগত তারা। তিশার সবকিছু নিয়ে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, খুব মায়া হয় মেয়েটার জন্য। একদম সহজ সরল একটা মেয়ে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। প্রয়োজনে নিজের সুখকে বিসর্জন দিয়ে চুপচাপ কষ্টকেই আপন করে নেয়। অপরজন পাশ থেকে বলে, দিন শেষে সরল মনের মানুষদেরই সবচেয়ে বেশি আঘাত করা হয়। পরদিন সন্ধ্যায় ঢাকায় ব্যাক করে নিবিড় ও তুষার। ঈদের আর কয়েকদিন বাকি, তবুও না চাইতেও ফিরতে হয়েছে তুষারকে। এখানকার অফিসিয়াল কিছু কাজ, সাথে এই পরিবার, সব মিলিয়ে অগোছালো সবকিছু গুছিয়েই ঈদের আগের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে সে। সন্ধ্যা পেরিয়ে আধার নেমে এলো। কৃত্রিম আলোয় জ্বলে উঠেছে চারপাশ। একটা ল্যাপটপ হাতে ব্যালকনিতে পায়চারি করছে রাজ। ভিডিও কলে মায়ের সাথে কথা বলে ব্যস্ত সে। তার মা থাকে অস্ট্রেলিয়ায়, রাজের বাবা নিজস্ব বিজনেস আছে সেখানে। বলতে গেলে সেখানকার স্বনামধন্য ব্যক্তিদের মাঝে একজন হয়ে উঠেছেন তিনি। মূলত বাবার বিজনেসের শাখা হিসেবেই মানুষের কর্মসংস্থানের জন্য এই দেশে বিজনেস প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছে রাজ, যা গত কয়েক বছরে শীর্ষে স্থান করে নিয়েছে। মা, তুমি সত্যিই কি দেশে আসছো? খানিকটা অবাক হয়ে প্রশ্ন ছুড়ে রাজ। বিপরীতে তার মা মৃদু হেসে বলে, হ্যাঁ, ছেলেদের থেকে আর কত দূরে থাকবো। তোরা তো আর মাকে দেখতে আসবি না, ছেলেদের দেখতে আমার নিজেকেই যেতে হবে। কি করব, মা হয়ে তো ঠেকে পড়েছি। হাসে রাজ, বুঝতে পারে সুযোগ পেয়েই খোঁচাটা দিয়ে ফেলেছে মা। মুখে মৃদু হাসি ধরে রেখে বলে, কবে আসছো? এখনও ডেট ফিক্সড করা হয়নি, ঈদের পরেই সিদ্ধান্ত নেব। রাজুর সাথে কথা হয়েছিল বিকালে, বলল এখন প্রয়োজন ছাড়া তার সাথে দেখাও করিস না। কিছু হয়েছে কি? খানিকটা সময় নীরব রইল রাজ। নিজের মাঝে বলে, তোমার ছেলে হয়তো বিপথে চলে যাচ্ছে মা। এমনটা হয়ে থাকলে তোমার ছেলের পরিসমাপ্তি আমার হাতেই হবে। নিজের মাঝে বললেও প্রকাশ করল না রাজ, কারণ এমন কিছু সহ্য করা কোনো মায়ের পক্ষেই সহজ নয়। তাই একটা চাপা নিঃশ্বাসে তা গোপন রেখে বলে, এখন সময় হয়ে ওঠে না মা, এখন সময় হয়ে ওঠেনি মা, চিন্তা করো না, আমরা ঠিক আছি। আচ্ছা, দুই ভাই একে অপরের পাশে থাকবি সব সময়। এই প্রসঙ্গে আর কথা আগালো না। খানিকটা নীরবতায় হেলান দিয়ে দাঁড়ায় রাজ। অতঃপর বলে, জানোই তো 20 রমজান থেকেই বেজোর রাত্রিগুলোর একটা পবিত্র শবে কদরের রাত্রি আমার জন্য। রাজের কথা শেষ না হতেই তার মা বলে ওঠে, বুঝতে পেরেছি, দোয়া করতে বলবি তাই তো? এটা কি আমার তোর মনে করিয়ে দিতে হবে? মায়েদের সকল প্রার্থনাই তার সন্তানদের ঘিরে হয়ে থাকে। তাছাড়া এখন তো আমার একটা দোয়াই সবচেয়ে বেশি বেশি করতে হবে। রাজ খানিকটা ভ্রুকুচকে বলে, সেটা কি? তোর জীবনের যেন একটা গতি হয়, এবার যেন অন্তত আমার জন্য একটা যোগ্য পুত্রবধূর সন্ধান মিলে। ওফ মা, একটা তপ্ত শ্বাস ছাড়া রাজ। ওপাশ থেকে তার মা হালকা হাসে, অতঃপর সিরিয়াস ভাব নিয়ে বলে, এটা হ্যালি করার মতো কোনো বিষয় না।
এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, তোর কি পছন্দের কেউ আছে? মায়ের এক কথাই যেন বিমূঢ় হয়ে গেল রাজ। উত্তর দেওয়ার মতো কোনো শব্দই খুঁজে পায়নি সে। হ্যাঁ বা না কোনো উত্তরই দিতে পারেনি মাকে। মায়ের প্রশ্নটা কানে এসে পৌঁছাতেই যেন চোখের সামনে সেই মুখটা ভেসে ওঠে তার। সেই নাছোড়বান্দা মেয়েটার মুখ, যে তার অনুভূতি ও মস্তিষ্কে এতটাই গ্রাস করে ফেলেছে। এখন লাইফ পার্টনার সম্পর্কে প্রশ্ন উঠতেই চোখের সামনে সেই মেয়েটার চেহারাই ভেসে ওঠে। ধীরে ধীরে গভীর হয়ে ওঠে রাত। অন্ধকূপে আকাশের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই চোখ খোলে আরোহীর মা। মাথা তুলে তাকায় লোহার শিকে তৈরি দরজাটার দিকে। সেই দৃষ্টি কয়েক সেকেন্ড স্থির রাখতেই আকাশের মুখটির সামনে ভেসে আসে তার সামনে। একইভাবে বসে রইলেন তিনি, পাগলাটে দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। তার লক্ষ্য করেই আকাশ এক হাতে ইশারা করে মুখ দিয়ে হুসসূচক শব্দ স্থির রাখে কিছু সময়, যার অর্থ সে বোঝাতে চাইছে উত্তেজিত না হয়ে শান্তভাবে বসে থাকতে। বসে রইল আরোহীর মা। তীব্র রাগে পরপর শ্বাস নিচ্ছে সে। ভেতরে প্রবেশ করলো না আকাশ। বাইরে দাঁড়িয়েই বলে, আপনাকে একটা সুখবর জানাতে এসেছি শাশুড়ি মা। মুহূর্তেই বসা থেকে উঠে দাঁড়ায় তিনি। চোখে মুখে বিস্ময় তার বিস্ময় আরও বাড়িয়ে দিয়ে আকাশ ফের বলে, আপনার তো খুশি হওয়া উচিত, আপনার মেয়ে নতুন জীবন পদার্পণ করতে চলেছে। ধীর পায়ে আকাশের কাছাকাছি এসে দাঁড়ায় তিনি। দু হাতে লোহার শিকগুলো ধরে দুদিকে হালকা মাথা নেড়ে বলে, না, এমনটা কখনো হবে না। আমার চাঁদের মতো মেয়েটার জীবন কখনোই এভাবে নষ্ট হবে না। হালকা হাসে আকাশ, অতঃপর বলে, আপনার এসব অহেতুক বুলি কিছুই পরিবর্তন করতে পারবে না। আমি যখন যা সিদ্ধান্ত নিব তাই ঘটবে, এটাই আমার আইন। আর আপনি এতটাই পরিত্যক্ত কেউ যে এই নরক থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই নিজের মৃত্যু কামনা করে। বলেই থামে আকাশ। অতঃপর বলে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। মা হিসেবে আপনি সবসময় আরোহীকে নিয়ে চিন্তিত, তাই ভাবলাম তার নতুন জীবনের কথা আপনার জানা প্রয়োজন। বলেই চলে যাওয়ার উদ্দেশ্যে পিছু হাতে আকাশ। পুনরায় দুদিকে মাথা নাড়ায় আরোহীর মা। নিরুপায় দৃষ্টিতে আকাশের দিকে অনুরোধ করে তার একমাত্র মেয়ের সাথে এমনটা না করতে। হালকা হাসে আকাশ, দু আঙুলে কপাল ছুঁয়ে। অতঃপর তা আরোহীর মায়ের দিকে ছুঁড়ে মারার মতো ইশারা করে বলে, আপাতত বিদায়। বলেই পেছন থেকে ঘুরে হাঁটা ধরে আকাশ। ঠোঁটে মৃদু হাসি তার। পেছনে লোহার শিকের মাঝ দিয়ে অনুরোধসূচক হাত বাড়িয়েছে আরোহীর মা। তার সব শক্তি যেন ফুরিয়ে এসেছে আজ। পরপর কয়েকটা শ্বাস নিয়ে আচমকাই চিৎকার করে কেঁদে ওঠেন তিনি, যে কান্নায় কেঁপে ওঠে পুরো অন্ধকূপ। মাঝখানে দুদিন পার হয়ে গেল। ঈদের আর 4 দিন কিংবা 5 দিন বাকি। তা চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করবে। চারদিকে মানুষ নিজেদের ছেলে মেয়েদের নিয়ে শপিং করার ব্যস্ত সময় পার করছে। আবার কিছু বাবা মা হারা অনেক ছেলে মেয়ের দীর্ঘশ্বাস ছড়িয়ে আছে শহর জুড়ে। সন্ধ্যার পর এতিমখানার সামনে একটা গাড়ি এসে থামে। ছোট ছোট বাচ্চারা কৌতূহল নিয়ে বেরিয়ে আসে সেখানে। তাকিয়ে রইল সেই গাড়িটার দিকে। ছেলেদের এমন ভিড় দেখে বেরিয়ে আসে শিক্ষকরাও। কয়েকজনকে ধরাধরি করে গাড়ি থেকে কিছু নামাতে দেখে কৌতূহল জাগে তাদের মাঝেও। এগিয়ে এসে দেখতে পায় কাপড় জাতীয় কিছু। দুজন ছেলে ভদ্রতার সহিত শিক্ষকের দিকে চেয়ে বলে, এগুলো সকল ছাত্র ও শিক্ষকদের জন্য পাঞ্জাবির কাপড় ও কিছু সাদা রঙের গেঞ্জি। আপনারা গ্রহণ করলে ভেতরে দিয়ে আসবো। শিক্ষক খানিকটা বিস্মিত হয়ে বলে, কিন্তু এগুলো কে পাঠিয়েছে? আমরা এই বিষয়ে অবগত ছিলাম না। ছেলেটা পুনরায় বলে, তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন। আর শুধু এখানে না, আশেপাশের সকল এতিমখানাতেই সবার জন্য পাঠানো হয়েছে। সবটা জানার পর সেগুলো গ্রহণ করে কর্তৃপক্ষ। কাপড়গুলো ভেতরে রেখে শিক্ষকদের সামনে দাঁড়ায় ছেলে দুটো। কিছু টাকা 2 ভাগে তাদের হাতে দিয়ে বলে, এগুলো দর্জি খরচ, আর এগুলো দিয়ে ঈদের দিন ও আগামী 1 মাসের জন্য সকল বাচ্চাদের ভালোমন্দ খাওয়ার জন্য দেওয়া হয়েছে। অনুমতি থাকলে এখন আসি। আসসালামু আলাইকুম। বিদায় নিয়ে চলে যায় রাজের লোকগুলো। রাজের দেওয়া দায়িত্ব সম্পন্ন করছে তারা। কিছু লোক এখনো রাস্তায়। পথ শিশুদের মাঝে জামা বিতরণ করছে তারা। আসন্ন ঈদ সবার জন্যই সুন্দর হয়ে উঠুক। মাস্ক ও ক্যাপে নিজের চেহারা আড়াল রেখে বাচ্চাদের শপিং করে দিচ্ছেন রাজও। তারপর 1000 টাকার করে একটা নোট দিয়ে বিদায় দিচ্ছে সে। বাচ্চাগুলো খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরছে রাজকে। বিপরীতে কোলে তুলে নিয়ে তাদের মাথায় চুমু এঁকে দিচ্ছে রাজ। এদের কোনো পারিবারিক পরিচয় না থাকলেও তাদের একটাই পরিচয়, এরা মহান সৃষ্টিকর্তার বান্দা। জীবনের বিশেষ দিনগুলো উপভোগ করার অধিকার তাদেরও আছে। এদিকে বেশ কিছু শপিং ব্যাগ হাতে বাসায় ফিরে রোশান। তার বিয়ে উপলক্ষে সবার জন্যই শপিং করে এনেছে সে, কারণ বিয়ের সময়টা অপ্রত্যাশিতভাবেই পার হয়েছিল তার। কোনো কিছুই জাঁকজমকপূর্ণভাবে হয়নি। সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে কাউকে এই ব্যাপারে কিছু বলেনি রোশান। এক প্রকার অবাকই হয়েছিল সকলে।
কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে ফিরে যায় সবাই। খাটের একপাশে পড়ে আছে সাকিবের ফোন। ফোনটা অনবরত বেজেই চলেছে। রুমে প্রবেশ করতেই তুষার লক্ষ্য করে তা। বাইরে থেকে আসায় খাটে ফোন রেখে ফ্রেশ হওয়ার জন্য রুমে প্রবেশ করেছিল সাকিব। এর মাঝেই আসে কল। পরপর কয়েকবার কল হতেই বাধ্য হয়ে রিসিভ করে তুষার। সাকিব ওয়াশরুমে আছে এটা বলার জন্যই, কিন্তু রিসিভ হতেই ওপাশ থেকে অনেকটা কান্না জড়িত কণ্ঠস্বরে ভেসে আসে। অবাক হয় তুষার, কারণ এটা সাকিবের মায়ের কল ছিল। সাকিব আজকে পুরনো সিমটা অন করাতেই আজ এতদিন পর তাকে ফোনে পেয়েছে তার মা। তুষার খানিকটা চমকালো স্বরে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমি তুষার। পার হয়ে গেল আরো কিছুটা সময়। সাকিবের ফোনটা হাতে নিয়ে চুপচাপ খাটের একপাশে বসে আছে তুষার। ওয়াশরুম থেকে বের হতেই সাকিব লক্ষ্য করে সেটা। কিছু বলার আগেই তুষার প্রশ্ন ছুড়ে, কল এসেছিল তোর? অনেকবার এসেছে দেখে জরুরিভাবে বাধ্য হয়ে কল রিসিভ করেছিলাম, কিন্তু এটা তোর মায়ের কল ছিল, চমকালো সাকিব। বিস্মিত দৃষ্টিতে তুষারের দিকে তাকায় সে। তুষার পুনরায় বলে, জানতে পারলাম এখানে আসার 6 মাস আগে তুই বাড়ি ছেড়েছিলি। তারপর থেকে বাড়ির কারোর সাথেই কোনো প্রকার যোগাযোগ রাখিসনি, এমনকি তোর মায়ের সাথেও না। সাকিব নিরুত্তর চেয়ে আছে এক দৃষ্টিতে। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। চোখ বুজে একটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। অতঃপর তুষারের থেকে নিজের ফোনটা নিতে চাইলেই তুষার সেটা সরিয়ে নেয়। পুনরায় প্রশ্ন ছুড়ে, বাড়ি ছাড়ার পর থেকে এখানে আসা অবধি মাঝখানের এই 6 মাস তুই কোথায় ছিলি? সোজা প্রশ্নের সোজা উত্তর চাই। একই সময় গ্রামের দিকে বৃষ্টিতে মেতে আছে চারপাশ। বেশিরভাগ সময় এমনটাই হতে থাকে। একটা ঝোলার বৃষ্টি, অন্য জেলা ফকফকা পরিষ্কার। সেই বৃষ্টি গায়ে মেখে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে তুহিন। তুষারদের বাড়ির রাস্তা পাশে হওয়ায় বিজলির আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তিশা, তাকিয়ে আছে তুহিনের দিকে। সন্ধ্যা থেকেই দাঁড়িয়ে আছে এই ছেলে তিশার কাছে একটা চাওয়ায়। তিশা রাজি থাকলে তাকে নিয়ে চলে যাবে অনেক দূরে। পুরনো সম্পর্কটার নতুন নাম দিয়ে নতুন করে শুরু করবে সব। এছাড়া কোনটা ভালো কোনটা মন্দ এসব কিছুই বুঝতে চায় না সে। এই বয়সী ছেলেমেয়েরা খুব বেশি আবেগী হয়ে থাকে। তাদের কাছে প্রিয় মানুষটা হারিয়ে যাওয়াটা মৃত্যু সমতুল্য। মনে হয় বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। তুহিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তার ইচ্ছাকে প্রাধান্য দিতে পারেনি তিশা। 2 হাত জোর করে ইশারায় বোঝায়, আমায় ক্ষমা করে দিও। তুহিন করুণ দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। চিৎকার করে বলে, তুমি আমার না হলে এই অপরাধটা আমি কখনো ক্ষমা করব না। চোখ বুজে নেয় তিশা। তীব্র কষ্টে ফেটে যাচ্ছে বুকের ভেতরটা। চোখ খুলতেই দেখে বাবা। একটা ছাতা মাথায় দিয়ে এগিয়ে যায় তুহিনের সামনে। কিছু একটা বলেই পরপর চড় থাপ্পড় মারে তুহিনকে। বুকটা ধুপ করে ওঠে তিশার। সেদিকে চেয়ে থেকে কেঁদে উঠে সে। জানালা দিয়ে হাত জোর করে করুণ স্বরে আকুতি জানায়,